হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বৃত্তের ক্রিয়েটিভ কোশ্চেন সলভিং সিরিজের আজকের এই ক্লাসে সেকেন্ড পার্ট করব, অর্থাৎ এটা কিন্তু বৃত্তের ক্রিয়েটিভ কোশ্চেন সলভিং এর সেকেন্ড ক্লাস। এর আগে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি, তোমরা যারা এটা মিস করেছো তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আগের ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকে আমরা আরো কিছু ইন্টারেস্টিং ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করব, স্পেশালি এইটা বরিশাল বোর্ড 2023 প্রশ্নটা যখন আমি দেখলাম, প্রশ্নটা দেখার পর ওয়াও, এটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন। ঠিক আছে, এটা তুমি যদি সলভ করতে চাও এখানে মাথা খাটানোর যথেষ্ট জায়গা আছে এবং এটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট একটা কোশ্চেন আমি বলবো। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা দেখো, এটা মানে একবারে মুখে মুখে সম্ভব। প্রথম প্রশ্নটা ক, এখানে বলছে যে 2x² + 2y² = 0, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ কত? কেন্দ্রের স্থানাঙ্ক তুমি দেখেই বলতে পারবা এটা হচ্ছে 0 0 কেন্দ্রের স্থানাঙ্ক, এবং ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধটা হচ্ছে 0। দ্যাট মিন্স এটা একটা বিন্দু বৃত্তের সমীকরণ। বাট ব্রিলিয়ান্ট কোশ্চেনটা হচ্ছে খ এবং গতে, স্পেশালি গটা কিন্তু খুবই চমৎকার একটা কোশ্চেন। আচ্ছা, আমরা ধীরে ধীরে যাই। দেখো, আচ্ছা প্রশ্ন পড়ার আগে সাপোজ আমি প্রশ্ন এখনো পড়ি নাই, ঠিক আছে, প্রশ্ন আমি এখনো পড়ি নাই, আমি প্রশ্ন পড়ার আগেই দেখো এই ডায়াগ্রামটা দেখে আমাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে, ডায়াগ্রামটা দেখে আমাকে ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসতে হবে। আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম যে একটা বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমার তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? তিনটা শর্ত। ঠিক আছে, তিনটা শর্ত হলে তুমি একটা বৃত্তের সমীকরণ বের করতে পারবা। তো আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রামটা দেখে, ফিগারটা দেখে তিনটা কন্ডিশন ফাইন্ড আউট করা। চলো কি কি দেয়া আছে বলি। প্রথমে প্রশ্নে বলছে যে এ এবং বি বিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে 1090। ঠিক আছে, 1090, অর্থাৎ এইখানে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, এইখানে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা স্থানাঙ্ক আমরা জানি। আবার কি হয়েছে দেখো, 0,3 বিন্দু, এটাও কিন্তু বৃত্তের পরিধিস্থ, তার মানে বৃত্তের উপরস্থ তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। তো তিন বিন্দুর স্থানাঙ্ক জানলে আমি কিন্তু চাইলে বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। একটা বৃত্তের পরিধিস্থ তিনটা বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি জানো তাহলে বৃত্তের সমীকরণটা বের করা যায়। আচ্ছা, আরো কিন্তু ইনফরমেশন আমাদের জানা আছে। কিরকম? দেখো, ওয়াই অক্ষটা বৃত্তকে স্পর্শ করছে। ঠিক আছে, ওয়াই অক্ষটা বৃত্তকে স্পর্শ করছে, তার মানে ওয়াই অক্ষ হচ্ছে গিয়ে বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ। আমরা কিন্তু জানি যে ওয়াই অক্ষ যদি বৃত্তকে স্পর্শ করে বা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে f² = c হয়। তার মানে এখানে আমরা আরো একটা শর্ত জানি, যেটা হচ্ছে f² = c। তার মানে চারটা কন্ডিশন আমরা জানি। সো চারটা কন্ডিশন তুমি জানো, এইখান থেকে তুমি চাইলে কয়েকটা মেথডে অঙ্কটা করতে পারো। বাট অনেকগুলো মেথডের ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট মেথড সেটাই হয় যেখানে ডায়াগ্রাম এঁকে তুমি অঙ্কটা সমাধান করতে পারবা। দেখো, আমি আগেই বলছি তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ চাইলে আমি এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, অথবা আমি ইকুয়েশন সমাধান করে করতে পারবো, যেখানে আমার একটা কন্ডিশন হচ্ছে f² = c, এবং আমি চাইলে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারি। এই দুইটা বিন্দুর দূরত্বটা হচ্ছে কি x অক্ষের খণ্ডিতাংশ, সেখানে হবে 2√g² - c = সামথিং। চাইলে এটাকে আমি একটা কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি। সো অনেকগুলো মেথডে করা যায়, বাট আমাদের টার্গেট হচ্ছে এইটাকে একটা ডায়াগ্রাম এঁকে সমাধান করা। আচ্ছা, সো ডায়াগ্রাম এঁকে কিভাবে সমাধান করা যায় চলো দেখি। আমি একটু আলাদা করে এঁকে নিই। এইটা ধরো যে তোমার সেই x অক্ষ, এবং এইটা ধরো যে তোমার সেই y অক্ষ। আচ্ছা, কি আছে সাথে? একটা সার্কেল আছে, তাই না? সার্কেলটা y অক্ষকে স্পর্শ করছে এবং x অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলা তুমি করতে পারবে এইভাবে। ধরা যাক এইটা হচ্ছে কি তোমার কেন্দ্র, এইটা হচ্ছে কি তোমার কেন্দ্র, সেন্টার। কি কি দেওয়া ছিল? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এইখানে এ দেওয়া আছে, এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10, অর্থাৎ এইটা হচ্ছে 1,0, এইটা হচ্ছে কত? 9,0, 9,0। দুইটা এক্স অক্ষের উপরস্থ বিন্দু। তো এটা চাইলে আমরা দূরত্ব বের করে ফেলতে পারি চট করে। এখানে 9, এখানে 1, সো ডিফারেন্স হচ্ছে কত? 8। তার মানে এই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে কত? 8। আচ্ছা, কেন্দ্র থেকে তুমি যদি এইটার উপর একটা লম্ব এঁকে দাও তাহলে কি হয় বলো তো? কেন্দ্র থেকে যদি একটা লম্ব এঁকে দাও, আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি একটা লম্ব আঁকছি, তাহলে এই যে জ্যা, এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। সমদ্বিখণ্ডিত হয়ে টোটালটা দৈর্ঘ্য ছিল 8, তাহলে এই দিকে থাকবে 4, এইখানে থাকবে 4। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে বিন্দুটার কিন্তু আমি স্থানাঙ্ক জানি। এই বিন্দুটা যেটার স্থানাঙ্ক হচ্ছে 0,3, এইটার স্থানাঙ্ক হচ্ছে 0,3। তার মানে তুমি দেখো তো, এই যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 3 একক। তাহলে এইটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। তার মানে এই উচ্চতাটা এটাও কত, 3। তাহলে তুমি এইটা যদি যোগ করে দাও, যোগ করে দিলে দেখো এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যেই সমকোণী ত্রিভুজের তুমি ভূমি জানো এবং উচ্চতা জানো, ভূমি 4, উচ্চতা 3, তাহলে অতিভুজ হবে কত, 5। অতিভুজ হবে 5। মজার ব্যাপার হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যটা আবার বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন খেয়াল করো, এইটাও একটা ব্যাসার্ধ, আবার আমি যদি এই যে দুই বিন্দু সংযোগ করে দেই তাহলে এটাও একটা ব্যাসার্ধ। তাহলে এটা যদি 5 হয়, ডেফিনেটলি এটাও 5 হবে, এটাও 5 হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কেন্দ্র বলতে আসলে কি বোঝায়। কেন্দ্র বলতে বোঝায়, বৃত্তটা কেন্দ্র বলতে বোঝাচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে যে এটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূর আছে। ভুজ কোটি, কোটি বলতে বোঝায় এক্স অক্ষ থেকে দূরত্ব, ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে দেখো আমার ওয়াই অক্ষ থেকে কেন্দ্রটার দূরত্ব হচ্ছে 5 একক, তার মানে কেন্দ্রের ভুজ হবে 5। এক্স অক্ষ থেকে তোমার কেন্দ্রটার দূরত্ব হচ্ছে 3 একক, তার মানে কেন্দ্রটার কোটি হবে 3। খেয়াল করো, আমরা কিন্তু যা জানার জেনে ফেলছি। আমাদের বৃত্তের সমীকরণ পেতে কেন্দ্র দরকার, ব্যাসার্ধ দরকার। কেন্দ্র এখন আমি জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি। তো কেন্দ্র যদি তুমি জানো, ব্যাসার্ধ তুমি যদি জানো, তাহলে বৃত্তের সমীকরণ তুমি বের করতে পারবা। বৃত্তের সমীকরণ খুবই সিম্পল। বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ঠিক আছে। তার মানে x - h অর্থাৎ 3, সরি h অর্থাৎ হচ্ছে কি 5, y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 স্কয়ার। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার কি চলে আসবে, অ্যান্সার চলে আসবে। তো আমি অঙ্ক শুরু করার আগেই বলছিলাম এটা আসলে অনেকভাবে করা যায়। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ দিয়ে করা যায়, সমীকরণ সমাধান করে করা যায়, এবং আরেকটা মেথড হচ্ছে ডায়াগ্রাম পদ্ধতি। তুমি ফিগারটা এঁকে বা ডায়াগ্রামটা এঁকে এখানে ইনফরমেশন গুলো দিয়ে তুমি যে বৃত্তটার সমীকরণ বের করতে পারো, যেটা হচ্ছে গিয়ে ইজিয়েস্ট মেথড। তো আমি তোমাদেরকে ইজিয়েস্ট মেথডটা দেখালাম। ওকে, নেক্সট দেখো গতে কি বলছে। গতে কি বলছে, এটা আরো সুন্দর অঙ্ক। এখানে বলছে বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো। বিডি এর সমান্তরাল রেখা, দ্যাট মিন্স এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। তাহলে সরি, একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, যে দেখো এই বি এবং ডি এই দুটাকে সংযোগ করতে বলছে। বি এবং ডি কে সংযোগ করে দিলাম। বিডি এর সমান্তরাল রেখা, বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেটা কি করতে বলছে, তা নির্ণয় করতে বলছে। মানে বিন্দুর স্থানাঙ্ক, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দ্যাট মিন্স আমি যদি এইটার প্যারালাল দুইটা ইকুয়েশন আঁকি, প্যারালাল দুইটা স্ট্রেট লাইন যদি আমি আঁকি, একটা এইখান দিয়ে এবং এটা অ্যাকচুয়ালি এই বিন্দু দিয়ে যে যাবে বিষয়টা এরকম না, মনে করা যায় একটা এইখান দিয়ে। ঠিক আছে। তাহলে এরকম দুইটা বিন্দু তুমি পাবা, এইখানে একটা বিন্দু পাবা যেটা হচ্ছে গিয়ে স্পর্শ বিন্দু, এবং এইখানে আরো একটা বিন্দু পাবা যেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 0 না, আমার এখানে মিলে গেছে, বাট অ্যাকচুয়ালি 1 0 হবে না, হয়তো অন্য কিছু হবে। তো তোমার এই যে এইখানে একটা বিন্দু এবং এইখানে একটা বিন্দু, সেটা হচ্ছে গিয়ে বিডি এর সমান্তরাল রেখা। তো সেই স্পর্শ বিন্দুগুলার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমি অনেক টেস্ট পেপারে দেখেছি অঙ্কটা কিভাবে করেছে। অনেক টেস্ট পেপারে দেখলাম অঙ্কটাকে তারা এইভাবে করেছে। মনে করা যাক যে এটা হচ্ছে কি একটা সার্কেল, আমি একটু সিম্পলিফাইড আঁকি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সিম্পলিফাইড আঁকি।
আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার একটা রেখা, যেটা হচ্ছে কি তোমার বিডি, এটা হচ্ছে গিয়ে বিডি, এবং ওরা যেটা করছে তোমার এই যে কেন্দ্র, তো করছে কি এই বিডি এর লম্বরেখার সমীকরণ এঁকে দিছে, ঠিক আছে, বিডি এর লম্বরেখার সমীকরণ এঁকে দিছে, কারণ বিডি এর লম্বরেখার সমীকরণটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে স্পর্শ বিন্দুগামী হবে। তোমার বিডি এর প্যারালাল যতগুলো স্পর্শক আছে, বিডি এর প্যারালাল মনে করে একটা স্পর্শক, তো সেইটা কিন্তু স্পর্শ বিন্দুতে কি হয় বলতো, স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব কেন্দ্রগামী হয়, তাই না? আচ্ছা, তো কেন্দ্রগামী হচ্ছে গিয়ে এই একটা রেখা। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে একটা জ্যা, তো জ্যায়ের যে লম্ব দ্বিখণ্ডক সেটাও কিন্তু তোমার কেন্দ্রগামী হয়। তাহলে কি বললাম, জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী হয় এবং স্পর্শকের যে লম্ব সেটাও কেন্দ্রগামী হয়। দ্যাট মিনস তুমি যদি এই যে জ্যা আছে সেটার একটা লম্ব রেখা এঁকে দাও, তাহলে সেটা এই স্পর্শ বিন্দুগামী হবে, স্পর্শ বিন্দুগামী হবে। এটাকে তুমি যদি পিছন থেকে বর্ধিত করো, তাহলে যেখানে ছেদ করবে সেটাও কিন্তু একটা স্পর্শক হবে। আচ্ছা, সো টেস্ট পেপার গুলোতে যেটা করছে অ্যাকচুয়ালি এই যে বিডি রেখাটা আছে, বিডি রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করে দিয়েছে যেটা কেন্দ্রগামী। তার মানে তুমি কমপ্লিটলি লম্ব রেখার সমীকরণটা পেয়ে গেছো। এখন বৃত্তের সমীকরণ তোমার জানা আছে, এই লম্ব রেখাটার সমীকরণ তোমার জানা আছে। তো তুমি যদি বৃত্তের সমীকরণ এবং এই লম্ব রেখার সমীকরণ দুটাকে যদি সমাধান করো, তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবা। সেই এক্স এবং ওয়াই এর ভ্যালু বেসিক্যালি স্পর্শ বিন্দুগুলোর স্থানাঙ্ক। বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য ওয়ার্স্ট ওয়ে টু সলভ দিস কোশ্চেন। এটা হচ্ছে কি সবচেয়ে বাজে উপায়, এর চেয়ে আরো অনেক স্মার্ট উপায় আছে। তা আমি তোমাদেরকে এরকম একটা স্মার্ট ওয়ে দেখাই, যেইটা করার জন্য বৃত্তের কোনো কনসেপ্টের দরকার নেই, বৃত্ত লাগবেই না আমার, সরল রেখার কনসেপ্ট দিয়ে এটা অঙ্কটা হয়ে যাবে। তার জন্য তোমার লাগবে কি, তার জন্য তোমার লাগবে, দেখো এইটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্র আমরা বের করছিলাম 5,3, বৃত্তের কেন্দ্র আমরা বের করছিলাম 5,3, এবং ব্যাসার্ধ বের করছিলাম 5 একক, তাই না? ব্যাসার্ধ বের করছিলাম এইখান থেকে এই দূরত্বটা, এটাও কিন্তু কত 5 একক। সো তোমাকে যদি আমি বলি যে তোমাকে এই যে সরল রেখাটা, সরল রেখার উপরস্থ একটা বিন্দু দিলাম, সরল রেখার উপরস্থ এই বিন্দু থেকে 5 একক দূরবর্তী একটা বিন্দুর স্থানাঙ্ক বের করো উপরে এবং নিচে, বের করতে পারবা না? বের করতে পারবা যদি তোমার সরল রেখাটার ঢাল জানা থাকে। সরল রেখাটার ঢাল কত, সরল রেখাটার ঢাল কত, এইটা যদি জানা থাকে তাহলে তুমি বের করতে পারবা। কি কনসেপ্ট দিয়ে বের করতে পারবা? প্যারামেট্রিক ইকুয়েশন। সরল রেখার, সরল রেখার পরামিতিক সমীকরণ, এটা কি বলতেছে? পরামিতিক সমীকরণ বলতেছে x মাইনাস এইচ ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু y মাইনাস কে ডিভাইডেড বাই, উল্টা লিখলাম, x মাইনাস এইচ ডিভাইডেড বাই cos থিটা y মাইনাস কে ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত? ধরা যাক a, যেখানে a হচ্ছে গিয়ে দূরত্ব, ঠিক আছে, x এবং y তুমি বের করবা। y কে কোনটা? y কে হচ্ছে যেটা দেয়া আছে সেটা, y এবং k যেটা দেয়া আছে সেটা, x এবং y তুমি বের করবা। a হচ্ছে গিয়ে দূরত্ব, কত একক দূরে তুমি বের করতে চাও? এই যে 5 একক দূরে আমি বের করতে চাই। তো এখানে আমার a এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, এখানে a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালুটা হবে 5। sin থিটা cos থিটার ভ্যালু কই থেকে আসবে? sin থিটা cos থিটার ভ্যালুটা আসবে কই থেকে? ঢালের ইনফরমেশন থেকে। ঢালের ইনফরমেশনটা কিভাবে পাবো? বিডি রেখার ঢাল থেকে পাবো। বিডি রেখার লম্ব রেখার ঢালটা আমাদেরকে বের করতে হবে। সো বিডি এর লম্ব রেখার ঢালকে আমরা বের করতে পারবো। বি হচ্ছে 0,3, বি হচ্ছে 0,3 এবং ডি হচ্ছে, সরি, বি হচ্ছে 90, ডি হচ্ছে 0,3, 90,03। তো এই বিন্দুটা হচ্ছে কি আমার 9,0, এইটা হচ্ছে কি আমার 0,3, ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার বি, এইটা হচ্ছে কি তোমার ডি। তাহলে এমবিডি অর্থাৎ বিডি রেখার যে ঢাল, বিডি রেখার ঢালটা হচ্ছে কোটির অন্তর বাই ভুজের অন্তর, অর্থাৎ 3 - 0, 0 - 9, তার মানে হচ্ছে -1/3। বিডি রেখার ঢাল যদি -1/3 হয়, তাহলে লম্ব রেখার ঢাল কত হবে? লম্ব রেখার ঢাল এটা হবে 3, কারণ আমরা জানি যে লম্ব রেখার ঢাল
দুইটা লম্বরেখার ঢালের গুণফল হয় -1, তো সেই কনসেপ্ট থেকে আমরা একটা যদি -1/3 হয় তাহলে আরেকটা হবে 3। তাহলে এখন আমরা সব ইনফরমেশন জানি। দেখো এই রেখার ঢালটা আমরা জানি, ঢালের ইনফরমেশন থেকে আমি cos θ sin θ এর ভ্যালুটা বের করে নেব। এই বিন্দুটার স্থানাঙ্ক জানি হচ্ছে 5, 3, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আমার hk এর ভ্যালু দেওয়া আছে, h, k, এইটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 5, 3। এই যে এই বিন্দু যেটা, এটাকে আমি বলতেছি hk। তাহলে xy এর ভ্যালু বের করতে হবে কত একক দূরত্বে, a একক দূরত্বে। a মানে কত, a মানে হচ্ছে গিয়ে 5। সব ইনফরমেশন দেয়া আছে, জাস্ট তোমাকে x এবং y এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, তো এখন দেখো m মানে কি, m মানে হচ্ছে 3, তার মানে তোমার tan থিটার ভ্যালু হচ্ছে কি তোমার কত, 3। তাহলে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যেই সমকোণী ত্রিভুজে এটা থিটা, tan থিটা মানে লম্ব বাই ভূমি, সো এটা যদি লম্ব হয় ভূমি হবে 1, তাহলে এটা হবে কত, √10। এন্ড tan থিটা মানে আবার কি, tan থিটা মানে হচ্ছে কি তোমার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা ইকুয়ালস টু তাহলে কি হবে, দেখো tan থিটা ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে sin থিটা বাই cos থিটার ভ্যালুটাও হবে 3। এখন কথা আছে, কথা হচ্ছে গিয়ে তোমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এইখানে উপরে একটা, এইখানে নিচে একটা। তার মানে sin থিটা cos থিটার দুইটা ভ্যালু লাগবে। দুইটা ভ্যালু তুমি পাবা কিভাবে পাবা বলো তো, চিন্তা করো এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের ভ্যালুটা পজিটিভ। ভগ্নাংশের ভ্যালু পজিটিভ হওয়া মানে লব হর দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। যদি উপরে নিচে দুইটাই নেগেটিভ হতো কাটাকাটি করে পজিটিভ আসতো, অথবা উপরে পজিটিভ নিচে পজিটিভ কাটাকাটি করে পজিটিভ আসতো। তার মানে sin থিটা cos থিটা দুইটাই পজিটিভ অথবা sin থিটা cos থিটা দুইটাই নেগেটিভ। তাহলে আমি sin থিটা cos থিটার ভ্যালুগুলো একটু লিখি। সুতরাং sin থিটার ভ্যালু এবং cos থিটার ভ্যালু, ঠিক আছে, দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে। তাহলে এইখানে ত্রিভুজটা আঁকছিলাম এই কারণে sin থিটা cos থিটার ভ্যালু বের করার জন্য। sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3/√10, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ 1/√10। আবার দুইটা পজিটিভ ভ্যালু লিখলাম, সিমিলারলি দুইটা নেগেটিভ ভ্যালু যদি লিখি তাহলে -3/√10 এবং -1/√10। তাহলে কাজটা খুবই সিম্পল, দেখো hk এর জায়গায় 5, 3 বসাবো, ঠিক আছে। cos থিটা sin থিটার জায়গায় একবার পজিটিভ ভ্যালু দুইটা বসাবো, একবার নেগেটিভ ভ্যালু দুইটা বসাবো, এর জায়গায় 5 বসাবো। যদি এতটুকু বসাই তাহলে অ্যাকচুয়ালি আমার x এবং y এর ভ্যালুটা চলে আসবে। কমপ্লিটলি স্ট্রেট লাইনের একটা কনসেপ্ট, ঠিক আছে। অঙ্কটা এই কারণে মজার, আমার মিক্সড কনসেপ্টের অঙ্কগুলো খুব বেশি ভালো লাগে, কারণ এইটা মানুষ অ্যাকচুয়ালি চিন্তা করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যাকচুয়ালি বৃত্তের কনসেপ্ট দিয়ে সমাধান করার চেষ্টা করবে, বাট মজাটা হচ্ছে এখানেই যে অঙ্কটা অ্যাকচুয়ালি স্মার্টেস্ট ওয়ে হচ্ছে সরল রেখার কনসেপ্ট দিয়ে করা। তো চলো আমরা অ্যানসার বের করে ফেলি, ঠিক আছে, অ্যানসার বের করে ফেলি। এখন x - 5 ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়ালস টু y - 3 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 5। যখন sin থিটা cos থিটা দুইটাই পজিটিভ, ঠিক আছে, দুইটাই পজিটিভ অর্থাৎ শূন্যের চেয়ে বড়, তখন কি আসতেছে, x - 5 ডিভাইডেড বাই cos থিটার ভ্যালু আসতেছে আমার হচ্ছে √3 ডিভাইডেড বাই cos থিটার ভ্যালু কি √3 ছিল, cos থিটার ভ্যালু 1/√10 ছিল, 1/√10 y - 3 ডিভাইডেড বাই 3/√10 ইজ ইকুয়ালস টু 5। তাহলে x - 5 এর ভ্যালু কত, x - 5 ডিভাইডেড বাই 1/√10, এটার ভ্যালু আসতেছে হচ্ছে কি 5। তাহলে x এর ভ্যালুটা আসতেছে কত, x এর ভ্যালুটা আসতেছে 5 প্লাস 5/√10, ঠিক আছে। এবং তোমার এখান থেকে y - 3 ডিভাইডেড বাই 3/√10, এটা ইকুয়ালস টু 5। তো এখান থেকে তোমার y এর ভ্যালুটা আসতেছে কত, 3 প্লাস 15/√10। তো এটা হচ্ছে কি একটা বিন্দু, উপরের বিন্দুটা,
এই যে উপরের যে বিন্দুটা, সেই বিন্দুটা, ঠিক আছে, উপরের বিন্দুটা। তাহলে একটা বিন্দু আমরা পাইলাম, সেই বিন্দুটা কত? সুতরাং x, y ইকুয়ালস টু একটা হচ্ছে 5 প্লাস 5/√10, 3 প্লাস 15/√10। এটা হচ্ছে গিয়ে একটা অ্যান্সার আমার। সিমিলারলি যখন সাইন থিটা কস থিটা দুইটাই নেগেটিভ, তো সেই ক্ষেত্রে আমার কি আসবে? x - 5 ডিভাইডেড বাই cos থিটার ভ্যালু। cos থিটার ভ্যালু হবে -1/√10, -1/√10 ইকুয়ালস টু y - 3 -3/√10 ইজ ইকুয়ালস টু 5। সুতরাং এইখান থেকে তুমি লিখতে পারো এটা ইকুয়ালস টু 5 or y - 3 divided by -3/√10 this is equals to 5। তাহলে তোমার এখান থেকে x এর ভ্যালুটা আসতেছে কত? 5 - 5/√10। এখান থেকে y এর ভ্যালুটা আসতেছে 3 - 15/√10। তাহলে আরেকটা যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটা আরেকটা কত? আরেকটা হচ্ছে গিয়ে 5 - 5/√10, 3 - 15/√10। ক্লিয়ার? সো এইভাবে আমরা বরিশাল বোর্ড 23-এর অঙ্কটা করে ফেললাম। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? বৃত্তের সমীকরণ, দুইটা বৃত্তের সমীকরণ আমাদেরকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে ব্যাসার্ধ, মানে প্রথম প্রশ্ন এটা, ব্যাসার্ধ 3 এবং এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ফাইন, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ধরা যাক যে একটা বৃত্ত, যেটা হচ্ছে কি যে এই বৃত্তটা, এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে কি তোমার 2,3। এটার কেন্দ্র হচ্ছে 2,3। এটার কেন্দ্র হচ্ছে 2,3। এখন তোমাকে বলছে যে আরো একটা বৃত্তের সমীকরণ বের করো যেটার কেন্দ্র 2,3 এবং ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3 একক। 3 একক। তাহলে নতুন বৃত্তটার সমীকরণ কি হবে? নতুন বৃত্তটা হবে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তো এটা হচ্ছে কি তোমার ক এর উত্তর। খতে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত বৃত্তদের সাধারণ জ্যাকে বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আমি এর আগের ক্লাস অর্থাৎ পার্ট 1 এ এই অঙ্কটা কিন্তু করাইছিলাম এবং বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা কিন্তু কয়েকটা বোর্ডে অর্থাৎ 23 সালে কয়েকটা বোর্ডে এই অঙ্কটা রিপিট হয়েছে। সো এইটা অ্যাকচুয়ালি পার্ট 1 থেকে তোমরা দেখে নাও, কারণ আমি যদি রিপিটেড কোশ্চেন করি তাহলে অ্যাকচুয়ালি ভিডিও লিংকটা অনেক বড় হয়ে যাবে। পার্ট 1 এর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নাও। আচ্ছা, তো গতে কি বলছে? গতে বলছে -3,2 বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে -3,2 থেকে আমি কি করব? প্রথম বৃত্তটার উপর স্পর্শক আঁকবো। ঠিক আছে, একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে, বহিস্থ কিনা এটা একটু চেক করে নেই। তুমি -3,2টা এখানে বসাও। তাহলে 3,2 যদি এখানে বসাও তাহলে কি আসতেছে? 3,2 যদি এখানে বসাও তাহলে আসতেছে তোমার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 6 ইন্টু -3 প্লাস 2 ইন্টু কত? 2 প্লাস 6, এই ভ্যালুটা দেখো কত আসে। তাহলে 9 প্লাস 4 মাইনাস 18 প্লাস 4 প্লাস 6 কত আসতেছে? 9, 10 × 12 13, 14 15 16 17, 17 আর 6 হচ্ছে 23, 23 মাইনাস 18 তার মানে হচ্ছে কি 5। দেখো 5 একটা ধনাত্মক সংখ্যা, 5 একটা ধনাত্মক সংখ্যা। তুমি যদি একটা বিন্দু বৃত্তের সমীকরণে বসাও, যদি পজিটিভ ভ্যালু আসে এর মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত। ঠিক আছে, কয়েকটা জায়গায় হতে পারে, একটা বিন্দু কয়েকটা জায়গায় হতে পারে। মনে করো যে তোমার পরিধিস্থ একটা বিন্দু হতে পারে, ভিতরে একটা বিন্দু হতে পারে, বাহিরে একটা বিন্দু। ধরা যাক ভিতরের বিন্দুটা হচ্ছে 0.1 বা পরিধিস্থ বিন্দুটা হচ্ছে 0.2, বাহিরের বিন্দুটা হচ্ছে 0.3। তো 0.1 অর্থাৎ ভিতরে যেটা আছে, ভিতরের বিন্দুটা তুমি যদি বৃত্তের সমীকরণে বসাইতা তাহলে কি আসতো জানো?
0.1 বসালে ভ্যালুটা আসতো শূন্যের চেয়ে ছোট। 0.2 যদি তুমি বৃত্তের সমীকরণে বসাও, অর্থাৎ পরিধিস্থ বিন্দুটা যদি বৃত্তের সমীকরণে বসাও, তাহলে কি হবে? ইকুয়াল 0 হবে। এবং এটাকে আমরা সিদ্ধ করা বলি, যে একটা বিন্দু বসে ইকুয়াল 0 আসছে, তার মানে হচ্ছে কি সমীকরণের উপরে আছে, কার্ভের উপরে আছে। এবং CP3 যদি শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ 0.3 তুমি যদি বৃত্তের সমীকরণে বসাও, যেহেতু বিন্দুটা বৃত্তের বাইরে আছে, তাহলে ভ্যালুটা শূন্যের চেয়ে বড় আসবে। তো এখানে আমার ভ্যালু শূন্যের চেয়ে বড় আছে, তার মানে আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। বিন্দু যদি বৃত্তের বাইরে অবস্থিত হয়, তাহলে স্পর্শক থাকবে দুইটা, ঠিক আছে, দুটি স্পর্শক। বিন্দু যদি পরিধিস্থ হয়, তাহলে স্পর্শক থাকবে একটা, ঠিক আছে, তার মানে একটি স্পর্শক। বিন্দু যদি বৃত্তের ভিতরে হয়, তাহলে কোনো স্পর্শক থাকবে না, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে বিন্দুটা যেহেতু বৃত্তের বাহিরে আছে, দুইটা স্পর্শক থাকবে এবং সেই দুটো স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ওকে, তো আমার এখানে একটা বৃত্ত আছে, এবং বহিঃস্থ বিন্দু থেকে এই আমি এঁকে দিলাম একটা স্পর্শক, বহিঃস্থ বিন্দু থেকে এই আমি এঁকে দিলাম একটা স্পর্শক। এই যে বহিঃস্থ বিন্দুটা, সেটার কোঅর্ডিনেট দেওয়া আছে, সেটার কোঅর্ডিনেট হচ্ছে -3,2 -3,2। যেই বৃত্তটা দেওয়া আছে, সেই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধটা একটু বের করে ফেলি। বৃত্তটার সমীকরণটা বলো, x² y² 6x 2y 6, x² y² 6x 2y 6 equals to 0। এটার কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে -3, -1, -3, -2 দিয়ে ভাগ করতেছি, -2 দিয়ে ভাগ করলে -3, -1। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ r ইকুয়ালস টু g² + f² - c। তাহলে এখান থেকে g এর ভ্যালু হচ্ছে 3² f এর ভ্যালু হচ্ছে 1² - c, c এর ভ্যালু হচ্ছে কি এই যে +6। তাহলে 9 আর একে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, 4 এর বর্গমূল হচ্ছে কি 2, তো 2। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব, সেইটা আবার বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। অর্থাৎ এই যে আমি এখানে একটা লম্ব আঁকলাম, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব আঁকলাম, লম্ব দূরত্বটা আমার জানা আছে 2। এই বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ আমি চাইলে বের করতে পারি। এই বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণটা হবে এরকম, y - y1 অর্থাৎ 2 ইকুয়ালস টু m ইনটু x - x1 অর্থাৎ x + 3। এটা হচ্ছে যে কোনো রেখার সমীকরণ। এই -3,2 বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ। এখন যে কোনো রেখাটা আমার স্পর্শক হবে না। স্পর্শক হওয়ার শর্তটা কি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে যদি রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ 2 এর সমান হয়ে যায়, তাহলে ওই যে কোনো রেখাটাকে আমরা যে কোনো রেখা না বলে স্পর্শক বলবো। মজার ব্যাপার হচ্ছে দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ফাইন্ডিং দ্য ভ্যালু অফ m। আমি m এর ভ্যালুটা চাইলে এইভাবে বের করে ফেলতে পারি। কথা ক্লিয়ার? আচ্ছা, এই গেল ব্যাকগ্রাউন্ড। এবার আসো ক্যালকুলেশন পার্ট। তো ক্যালকুলেশন পার্ট কি, আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, এটাকে একটু সিম্পলিফাই করে নেই। তাহলে y - 2 ইকুয়ালস টু mx প্লাস 3m, ঠিক আছে। তাহলে এখান থেকে আসতেছে mx - y প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি আমার বৃত্তের সমীকরণ। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখো। এখন কেন্দ্র অর্থাৎ -3 - 1 হতে একের যেই দূরত্ব, অর্থাৎ 1 নম্বর রেখার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ 2 এর সমান। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে গেলে কি করতে হয়? বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হয়। x এর জায়গায় -3 বসাও, y এর জায়গায় -1 বসাও, তাহলে তোমার চলে আসতেছে -3m -a প্লাস 1 প্লাস 3m
আচ্ছা বসায় দেখি কি হয়, +2, ঠিক আছে। কাটা চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, তাই না? আচ্ছা হিসাব নিকাশ করে দেখি কি আসে। আমি আরেকবার হিসাব নিকাশ করি। আমার -3 -1, কেন্দ্র তো -3 -1 নাকি, -3 -1, ঠিক আছে। -3 -1 থেকে আমি এই রেখাটার দূরত্ব বের করবো, তাহলে x এর জায়গায় বসাবো হচ্ছে গিয়ে -3, x এর জায়গায় -3 বসালে আসতেছে -3m, ওকে। -1 বসালে আসতেছে +1, দেন আসছে হচ্ছে কি আমার +3m, হ্যাঁ +3m, আর সাথে আছে হচ্ছে কি আমার +2, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার এখানে x এবং y এর বর্গের সমষ্টি বর্গমূল, অর্থাৎ m² + 1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 2। তাহলে এখানে কাটাকাটি চলে গেল, থাকতেছে হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m² + 1, দিস ইজ ইকুয়ালস টু 2। বর্গ যদি করি, বর্গ করলে তোমার চলে আসতেছে 9 ইকুয়ালস টু 4 ইন্টু m² + 1। তাহলে হিসাব নিকাশ করলে কত আসতেছে, m² + 1 এর ভ্যালুটা আসতেছে প্লাস মাইনাস আগে আসবে না, বর্গমূল করলে আসবে, এইটা আসতেছে 9/4, ওকে। তো তোমার m² এর ভ্যালুটা আসতেছে 9/4 থেকে 1 বাদ দাও, 9/4 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত আসে, 5/4 আসে, 5/4, 9 - 4 মানে হচ্ছে কি 5, ওকে। তো m এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি তোমার ±√5 ডিভাইডেড বাই 2, একটা হচ্ছে +√5/2 আর একটা হচ্ছে -√5/2। তো এই যে দুইটা ভ্যালু আসলো, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিসের ঢাল বের করছি বলতো, স্পর্শকের ঢাল বের করছি। তাহলে দুইটা দিয়ে অ্যাকচুয়ালি আমি স্পর্শকের সমীকরণ পাবো। আচ্ছা তাহলে স্পর্শকের সমীকরণ কি আসতেছে, y - 3 ইজ ইকুয়ালস টু, এই যে এখানে ভ্যালু বসাচ্ছি, এইখানে ভ্যালু বসাচ্ছি, y - 2 ইকুয়ালস টু +√5 ডিভাইডেড বাই 2 ইন্টু x + 3, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা স্পর্শকের সমীকরণের পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। অভিলম্ব হচ্ছে সেই রেখাটা, যেই রেখাটা স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব হয়, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব হয়। দ্যাট মিন্স এই যে আমি এখানে একটা রেখা আঁকছি না, এইটাই অ্যাকচুয়ালি অভিলম্ব, ঠিক আছে। এই দেখো এইটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুতে এইটা তো অ্যাকচুয়ালি স্পর্শকের উপর লম্ব। দ্যাট মিন্স এই যে রেখাটা, এইটাই হচ্ছে কি তোমার অভিলম্ব। অভিলম্বটা বেসিক্যালি হবে কেন্দ্রগামী, অভিলম্বটা হবে কেন্দ্রগামী, এবং অভিলম্বের যে ঢাল, এই ঢাল আমরা কিভাবে পাবো, স্পর্শকের ঢাল এবং অভিলম্বের ঢালের গুণফল হবে -1, যেহেতু তারা পরস্পর লম্ব, তো ঢালের গুণফল -1, এইখান থেকে আমরা অভিলম্বের ঢাল পাবো। এখন অভিলম্বের যে ঢাল, ঠিক আছে, অভিলম্বের ঢাল কি হবে বলতো, আমি তোমাকে সিম্পল হিসাব বুঝাই। তোমার ভগ্নাংশটাকে উল্টাইতে হবে, চিহ্নটাকে উল্টাইতে হবে, অর্থাৎ ভগ্নাংশ হয়ে যাবে 2/√5, চিহ্ন হয়ে যাবে প্লাস মাইনাস ছিল মাইনাস প্লাস, বা প্লাস মাইনাস একই জিনিস। দেখো তোমার দুইটা ঢাল, একটা হচ্ছে √5 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -√5 ডিভাইডেড বাই 2। তো এইটার যে লম্বরেখা সেইটার ঢাল হচ্ছে -2/√5, এবং এইটার যে ঢাল সেটা হচ্ছে +2/√5। এই জন্য প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, এই জন্য প্লাস মাইনাসে মাইনাস প্লাস লিখলাম এবং ভগ্নাংশটাকে উল্টায় দিলাম। এটা হচ্ছে গিয়ে তোমার অভিলম্বের ঢাল। অভিলম্বের ঢাল গেল। এখন অভিলম্ব একটা বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, অভিলম্ব কেন্দ্রগামী, বা কেন্দ্রটা কত ছিল বলতো, কেন্দ্র ছিল -3 - 1, বিন্দুগামী। তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে, অভিলম্বের যেই সমীকরণ, সেই সমীকরণটা হবে
y মাইনাস y1 অর্থাৎ y প্লাস 1 ইকুয়ালস টু m। m মানে হচ্ছে কি মাইনাস প্লাস অফ 2/√5 ইন্টু এক্স প্লাস 3 and that will be our answer। অভিলম্ব দুইটা আছে, ঠিক আছে। দেখো দুইটা স্পর্শকের জন্য দুইটা ঢাল পাইছিল, অভিলম্ব দুইটা আছে, এখানে একটা এবং এই যে এই বরাবর একটা। তো এই যে দুইটা অভিলম্ব, দুইটা সমীকরণ গেল। এইটার একটা চমৎকার প্রশ্ন, কি বলছে বলতো, একটা ডায়াগ্রাম দিস, প্রশ্ন পড়ার দরকার নেই, জাস্ট ডায়াগ্রামটা দেখো। ডায়াগ্রাম থেকে কি কি জানো তুমি? ডায়াগ্রামটা থেকে তুমি কি কি জানো বলো? ডায়াগ্রামটা থেকে আমরা বলতে পারি যে এই যে বৃত্তটা, বৃত্তটা দুইটা অক্ষকে স্পর্শ করছে, উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা জানি জি স্কয়ার ইকুয়ালস টু সি হবে, এফ স্কয়ার ইকুয়ালস টু সি হবে। অথবা আমরা যদি কেন্দ্রের কনসেপ্টে যাই, এটার কেন্দ্র যদি আর আর হয়, সাপোজ এই দূরত্বটা যদি তোমার আর হয়, তাহলে এই দূরত্বটাও আর হবে এবং কেন্দ্রটা হবে আর কমা আর, ঠিক আছে। যেখানে তোমার আর কমা আর তো না অ্যাকচুয়ালি, এটা দেখো এটা এক্স অক্ষের নেগেটিভ সাইডে আসছে, তাহলে কেন্দ্রের ভুজ হবে নেগেটিভ অর্থাৎ মাইনাস আর, কোটি হবে পজিটিভ যেহেতু ওয়াই এর উপরে আছে, সো প্লাস আর, এবং ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে কি আর। উভয় অক্ষকে স্পর্শ করে, এই কনসেপ্ট থেকে বলতেছি। তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলেই তো হলো নাকি? আর এর ভ্যালুটা পেয়ে গেলে হলো। এখন মজা হচ্ছে যে বৃত্তটা এটা আবার একটা ত্রিভুজের অন্তবৃত্ত। অন্তবৃত্ত কিভাবে বুঝলাম? কারণ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা বাহু বৃত্তটাকে স্পর্শ করছে। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু কোন একটা বৃত্তের মানে স্পর্শক হয় এবং বৃত্তটা যদি ত্রিভুজের অভ্যন্তরে থাকে, তাহলে সেটাই অ্যাকচুয়ালি ত্রিভুজের অন্তবৃত্ত বলে। সো এইখানে যে বৃত্তটা তুমি দেখতেছো সেটা হচ্ছে অন্তবৃত্ত। তো তুমি কেন্দ্রের স্থানাঙ্কটা কিন্তু অন্তবৃত্তের কনসেপ্ট দিয়ে বের করতে পারো। অন্তবৃত্তের কনসেপ্ট মানে অন্তবৃত্তের স্থানাঙ্ক তুমি জানো। দেখো এটা তো অ্যাকচুয়ালি 0 0, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি 0 0, এটা তো দেওয়া আছে -80, এটা তো দেওয়া আছে 0 6, ঠিক আছে। তাহলে এইটাকে আমি অন্তকেন্দ্র বলতে পারি, এটাকে আমি অন্তকেন্দ্র বলতে পারি। মেথড 1, কেন্দ্র যেটা, এইটাই অ্যাকচুয়ালি আমার অন্তকেন্দ্র। সরলরেখার কনসেপ্ট আবার ঢুকে গেল, দেখো। সো অন্তকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা জানি। অন্তকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? সেটা হচ্ছে ফার্স্টে বাহুর দৈর্ঘ্যগুলো লাগবে। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 একক, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6 একক। তাহলে যেই সমকোণী ত্রিভুজের একটা বাহু 8 হয়, একটা বাহু 6 হয়, তার আরেকটা বাহু 10 হয়, ঠিক আছে। তাহলে অন্তকেন্দ্রটা কি হবে বলো? হালকা একটু বলে নেই তোমাদেরকে। মনে করা যাক এইটা হচ্ছে কি তোমার ত্রিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে x3, y3, এবং সাপোজ এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, এটা হচ্ছে কি তোমার c। এর বিপরীত বাহুটাকে আমরা বলবো স্মল a বাহু, b এর বিপরীতটাকে বলবো স্মল b বাহু, c এর বিপরীতটাকে বলবো স্মল c বাহু। তাহলে সূত্র হচ্ছে a ইন্টু x1 প্লাস b ইন্টু x2 প্লাস c ইন্টু x3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। বাহুর দৈর্ঘ্য লাগবে এবং বিপরীত শীর্ষগুলোর স্থানাঙ্ক লাগবে। তাহলে এখানে তুমি চিন্তা করো, শূন্য সাথে যাবে হচ্ছে কি 10। সূত্র কি বলতেছে? x1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তাহলে আমার শূন্যের সাথে যাবে 10। এ বি সি কোনটা এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। একটা ভুজ নাও, তার অপোজিট বাহুটা নাও, শূন্য, তার সাথে যাবে 10, শূন্যর সাথে 10 প্লাস -8, তার সাথে যাবে বিপরীত বাহু হচ্ছে 6, তাহলে -8 তার সাথে যাবে 6, ঠিক আছে, প্লাস শূন্য, শূন্যের সাথে বিপরীত বাহু হচ্ছে কি 8, শূন্য তার সাথে হচ্ছে কি তোমার 8 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c বাহুগুলো, অর্থাৎ 6 যোগ 8 যোগ 10। সিমিলারলি এখানে কি আসবে?
এখানে আসবে তোমার 0, 0-এর সাথে যাবে 10, কোটি হিসাব করতেছি 0 তার সাথে 10 প্লাস এই বিন্দুর কোটি হচ্ছে 0, 0-এর সাথে যাবে 6, 0-এর সাথে যাবে 6 প্লাস 6, 6-এর সাথে যাবে 8, 0, 0 থাকতেছে 6 48, 48 ডিভাইডেড বাই কত 10 আর 8 18, 18 আর 6 হচ্ছে 24, 48 বাই 24, 24 দুগুণিত 48 হয়, তার মানে -2, দিস ইজ -2। এখানে হচ্ছে 0, 0 তাহলে 6 48, 48 ডিভাইডেড বাই 24, তার মানে এগেইন +2। তো দেখো আমি অঙ্ক করার আগে বলছিলাম যে একটা মাইনাস আর একটা প্লাস আর, দেখো আমার মাইনাস আর প্লাস আর, এবং আর এর যে ভ্যালুটা, আর এর অ্যাবসলিউট ভ্যালু সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, আর এর অ্যাবসলিউট ভ্যালুই ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ ইকুয়ালস টু 2। সো কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ তো বের হয়ে গেল। বৃত্তের সমীকরণটা, বৃত্তটি এটা গেল হচ্ছে কি তোমার খ। বৃত্তের সমীকরণ বের করতে বলছে কোথায়? আচ্ছা গতে বের করতে বলছে, গতে বের করতে বলছে, আমরা গ করতেছি, গতে করতেছিলাম, ঠিক আছে। তাহলে বৃত্তটি হচ্ছে কি তোমার x + 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার। এটা গেল অন্তবৃত্তের কনসেপ্ট দিয়ে। এবার অন্তবৃত্তের কনসেপ্ট তুমি ইউজ করবা না, বৃত্তের কনসেপ্ট, জাস্ট বৃত্তের কনসেপ্ট। উভয়পক্ষকে স্পর্শ করছে, এখান থেকে তুমি অঙ্কটা করতে চাও, উভয়পক্ষকে স্পর্শ করছে এখান থেকে তুমি যদি অঙ্কটা করতে চাও তাহলে কিভাবে করা যায়? দেখো একটা অঙ্ক আমি চেষ্টা করি বিভিন্ন মেথডে তোমাদেরকে করানোর, কারণ যখন তুমি একটা অঙ্ক বিভিন্ন মেথডে করা শিখবা, অ্যাকচুয়ালি এটা নিজেদের করা উচিত, ঠিক আছে। তুমি নিজে থেকে চিন্তা করো যে একটা কি ভাবে কি ওয়েতে চিন্তা করা যায়। তুমি যখন একটা অঙ্ক ডিফারেন্ট ওয়েতে করতে পারবা, দেন অ্যাকচুয়ালি তোমার মাথায় ক্যাচ করবে, তুমি জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারবা এবং জিনিসগুলো তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে, ঠিক আছে। তোমার কনফিডেন্সটা বাড়বে, এটাকে বলে প্রবলেম সলভিং স্কিল। তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়বে। যখন তোমার কনফিডেন্স প্লাস প্রবলেম সলভিং স্কিল দুটোই বেড়ে যাবে, তখন কোনো প্রবলেম দেখলে তোমার আর ভয় লাগবে না। এই জন্য আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে সবসময় একাধিক মেথডে অঙ্ক চিন্তা করার জন্য। আচ্ছা, সো আর কিভাবে চিন্তা করা যায়? দেখো তোমাদের একটা সূত্র জানা আছে কিনা, একটা সূত্র জানা আছে কিনা তোমাদের একটা সূত্র জানা আছে যে ডেল্টা ইকুয়ালস টু এস আর, অন্তবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে আর হচ্ছে কি অন্তবৃত্তের ব্যাসার্ধ এবং এস হচ্ছে কি তোমার অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে, তাহলে অর্ধ পরিসীমা আমি বের করতে পারবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব জানা আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সেটাও আমি বের করতে পারবো। তাহলে ডেল্টা জানি, অর্ধ পরিসীমা জানি, ব্যাসার্ধটা বের হয়ে আসবে। তাহলে ডেল্টা হচ্ছে গিয়ে কি, ডেল্টা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি 8, উচ্চতা হচ্ছে 6, 8 গুণন 6। এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্থাৎ 6 + 8 + 10 ডিভাইডেড বাই 2, সাথে থাকবে 8। তাহলে 6 × 48, এটা হচ্ছে 24, আর এটা হচ্ছে 24/2, তার মানে হচ্ছে কি 12। এটা অ্যাকচুয়ালি সহজ লাগতেছে, তাই না? এটা সহজ লাগতেছে। তো আর এর ভ্যালুটা চলে আসতেছে 2। যদি আর এর ভ্যালুটা 2 হয়, আর এর ভ্যালুটা 2 হলে কেন্দ্রটা কত হবে? কেন্দ্র হচ্ছে কি তোমার -2,2। এটা তো আমরা ফিগার দেখে বুঝতে পারতেছি। সো কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ চলে আসবে। এটা গেল গ। গ আমরা দুইটা মেথডে করা শিখলাম। আচ্ছা এবার খ করো দেখি কি বলছে। আচ্ছা ক করো, কতে কি বলছে? কতে বলছে এটা নরমাল একটা পোলার ইকুয়েশন দিছে, এটা হচ্ছে বৃত্তের একটা পোলার ইকুয়েশন, এটার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো r ইকুয়ালস টু r - 2 cos θ প্লাস 4 sin θ ইকুয়ালস টু 0। তো আমি যদি উভয় পক্ষকে r দিয়ে গুণ করি, তাহলে r স্কয়ার 2r cos θ 4r sin θ ইকুয়ালস টু r দিয়ে শূন্যকে গুণ করলে 0। বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আর স্কয়ারের বদলে আমরা লিখতে পারবো x² + y², আর cos θ এর বদলে আমরা লিখতে পারবো x
আর সাইন থিটার বদলে আমরা লিখতে পারবো ওয়াই। তাহলে এটা হয়ে গেল কিরকম, এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়ালস টু 0, যার কেন্দ্র হচ্ছে গিয়ে 1, -2। সো এইভাবে তুমি কেন্দ্র বের করতে পারো। ক গেল। কতে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে b বিন্দুতে স্পর্শ করে। y অক্ষকে b বিন্দুতে, b বিন্দু কোথায়, এই যে এখানে y অক্ষকে b বিন্দুতে স্পর্শ করে। ফাইন। এখানে দুইটা শর্ত y অক্ষকে স্পর্শ করে, b বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ b বিন্দুগামী। ঠিক আছে, b বিন্দুতে স্পর্শ করে, তার কথাটা মানে হচ্ছে b বিন্দুগামী, এবং y অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা একটু ঝটপট লিখে নেই। y অক্ষকে স্পর্শ করে, তাহলে f স্কয়ার ইকুয়ালস টু c। এটা করতেছি হচ্ছে কি আমি খ। আগে ধরি বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো কন্ডিশনগুলো কি কি পড়ো। y অক্ষকে b বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ y অক্ষকে স্পর্শ করে এবং b বিন্দু দিয়ে যায়। তাহলে y অক্ষকে স্পর্শ করে যেহেতু, সেই জন্য আমরা লিখছি f স্কয়ার ইকুয়ালস টু c। b বিন্দু দিয়ে যায়, b বিন্দুটা কি ছিল, b বিন্দুটা ছিল 0,6, তাহলে 0,6 দিয়ে যায়। তাহলে 0,6 দিয়ে যদি যায়, 0,6 দিয়ে সিদ্ধ করতে পারি, সিদ্ধ করলে আসতেছে 0 প্লাস 6 স্কয়ার 0 12f প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, c মানে আবার f স্কয়ার। দেখো c মানে f স্কয়ার 1 থেকে, তাহলে আমরা বলতে পারি f স্কয়ার প্লাস 12f প্লাস 6 স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, 1 থেকে। তাহলে f প্লাস 6 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। f এর ভ্যালু আসতেছে -6। f এর ভ্যালু যদি -6 হয় তাহলে তোমার -6 হোল স্কয়ার ইকুয়ালস টু c। c এর ভ্যালুটা আসতেছে 36। একটা বৃত্তের সমীকরণে তিনটা আননোন প্যারামিটার g f c। f c অলরেডি পেয়ে গেছি, g পেলেই হয়ে গেল। আমরা এখনো প্রশ্নটা পুরোপুরি পড়িও নাই। ঠিক আছে, তো প্রশ্নটা আরেকবার পুরোপুরি পড়ি। এতটুকু পড়ছি আমরা। এরপরে বলছে x অক্ষ থেকে ab এর সমান দৈর্ঘ্যের যে কর্তন করে, তার মানে x অক্ষের খণ্ডিতাংশ। x অক্ষ থেকে ab এর সমান দৈর্ঘ্যের যে কর্তন করে, অর্থাৎ x অক্ষের খণ্ডিতাংশ দেয়া আছে। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ দেয়া আছে, আবার x অক্ষের খণ্ডিতাংশ দ্যাট ইজ ইকুয়ালস টু ab। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√g স্কয়ার মাইনাস c, এবং ab মানে হচ্ছে a এবং b বিন্দুর দূরত্ব, তাই তো। a এখানে, b এখানে, তাহলে a এবং b এর দূরত্বটা বের করে ফেলি ঝট করে। ab ইকুয়ালস টু হচ্ছে কত, 0 প্লাস 8 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 0 হোল স্কয়ার। 8 স্কয়ার 6 স্কয়ার, তার মানে হচ্ছে গিয়ে 10 স্কয়ার। 10 স্কয়ার মানে হচ্ছে কি 10। তাহলে ab এর ভ্যালু আসবে তোমার 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। c জানি, তাহলে তোমার g স্কয়ার মাইনাস c এর ভ্যালু হচ্ছে 36 ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলে 5, 5 এর বর্গ হচ্ছে 25। এখান থেকে তোমার g স্কয়ার এর ভ্যালুটা চলে আসবে 25 প্লাস 36। 25 প্লাস 36 কত, 5 6 11 1, হাতে হচ্ছে কি 1 3 4 5 6, 25 আর 36 যোগ করলে কি 61 হয়? 61 হয়। আচ্ছা 61, জি স্কয়ার ভ্যালু 61। জি এর ভ্যালু কত? এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে। কথাটা হচ্ছে, দেখো আমাদের খ যে প্রশ্নটা করছে, খ প্রশ্নটা কিন্তু ফিগার রিলেটেড না। ফিগার থেকে খ প্রশ্নটা করে নাই। খ প্রশ্নটা সম্পূর্ণ সেপারেট একটা প্রশ্ন। তো সম্পূর্ণ সেপারেট একটা প্রশ্ন যদি এইভাবে দেয়া থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো জি এর ভ্যালু নিতে পারো। যেমন আমার এখানে বর্গমূল করলে জি এর দুইটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস
√61 দুইটা ভ্যালু আসছে, ঠিক আছে। বাট সামটাইমস তোমাকে ছবি দেয়া থাকে, সাপোজ তোমাকে একটা ছবি দেয়া আছে এবং ছবিটা হচ্ছে কি তোমার এই যে এইরকম একটা ছবি তোমাকে দেয়া আছে, ঠিক আছে। মনে করা যাক এইটা হচ্ছে কি ছবি, এখন তুমি বুঝতেই পারতেছো ওর কেন্দ্রটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগে, ছবি দেখে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে। তো কেন্দ্র যদি প্রথম চতুর্ভাগে হয়, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। প্রথম চতুর্ভাগে তো পজিটিভ হতে হবে, তার মানে -g এর ভ্যালু কি হতে হবে? পজিটিভ, শূন্যের চেয়ে বড় হতে হবে। তার মানে জি এর ভ্যালুটা হতে হবে নেগেটিভ, তাই না? জি যদি নেগেটিভ হয় তাহলে -g পজিটিভ হবে। সো প্রথম চতুর্ভাগে যদি কেন্দ্র হয় বা চতুর্থ চতুর্ভাগে যদি কেন্দ্র হয়, সেক্ষেত্রে জি এর ভ্যালু হবে নেগেটিভ। পজিটিভ ভ্যালু চাইতে, মানে পজিটিভ ভ্যালু চাইলে তোমাকে নেগেটিভ ভ্যালু নিতে হবে জি এর। আর দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে যদি কেন্দ্রটা হতো, সেক্ষেত্রে জি এর ভ্যালুটা হতো নেগেটিভ, কারণ জি এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে গিয়ে নেগেটিভ, সেক্ষেত্রে জি এর ভ্যালু নেওয়া লাগতো কি পজিটিভ। ব্যাপারটা বুঝো, আরেকবার বলি। প্রথম চতুর্ভাগ -g হবে পজিটিভ, তাহলে জি হবে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগ এইখানে, তাহলে -g হবে পজিটিভ, জি হবে নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগ -g হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে জি পজিটিভ। এখানে -g হচ্ছে নেগেটিভ, তাহলে জি পজিটিভ। ব্যাপারটা বুঝতে পারছো? বাট আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ফিগার দেয়া নাই, তো আমরা জি এর দুইটা ভ্যালুই নিব। এটা সো তোমার বৃত্তটা অ্যাকচুয়ালি কি হবে, সুতরাং বৃত্তটি দাঁড়াচ্ছে x² + y² প্লাস মাইনাস 2√61 × x। এফ এর ভ্যালু কি ছিল? এফ এর ভ্যালু শুধু নেগেটিভ ছিল, তার মানে হচ্ছে কি মাইনাস 6 × 12y। সি এর ভ্যালু ছিল 36 প্লাস 36 = 0, ঠিক আছে। ওকে, শেষ। এখানে এগেইন ফিগারটা দেখো, ফিগারটা থেকে তুমি কি জানো? ফিগারটা থেকে তুমি জানো যে এই যে এইখানে যেটা দিয়েছে এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের খণ্ডিতাংশ দেওয়া আছে 6। এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে হচ্ছে কি 6, অর্থাৎ 2√g² - c = 6। এটা হচ্ছে কি 1 নাম্বার কন্ডিশন। এই যে বৃত্তটা সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং কোন বিন্দুতে স্পর্শ করছে সেটাও তোমাকে দেয়া আছে। দুইটা শর্ত এখানে, ওয়াই অক্ষকে স্পর্শ করে অর্থাৎ f² = c এবং 0, -4 বিন্দু দিয়ে যায়, 0, -4 বিন্দুগামী। তো এটা দিয়ে তুমি যখন সিদ্ধ করবা, সিদ্ধ করলে থার্ড ইকুয়েশন পাবা। সো এই তিনটা ইকুয়েশন তুমি যদি সলভ করলে জিএফসি এর ভ্যালু পাবা, জিএফসি এর ভ্যালু পাইলে বৃত্তের সমীকরণ পাবা। তো আমার বৃত্তের সমীকরণ কোনটাতে চাইছে? উদ্দীপক 1 এর বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খ গেল, এটা হচ্ছে গিয়ে খ, ঠিক আছে। কতে প্রশ্ন করছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, খুবই সিম্পল জিনিস, সেটা পারবা। গতে প্রশ্ন করছে মূল বিন্দু থেকে উদ্দীপক 2 এর বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। মূল বিন্দুটা অ্যাকচুয়ালি বৃত্তের বাইরে আছে, তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়। এই যে উদ্দীপক 2, ঠিক আছে। তাহলে আমরা ওই যে বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শকের সমীকরণ বের করছিলাম না, কোথায় যেন বের করলাম, এই যে এই অঙ্কটা যেভাবে করছিলাম, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত দুইটা স্পর্শকের সমীকরণ, একবারে সেম টু সেম অঙ্ক। ওইভাবে তুমি চাইলে এটা করতে পারো। সো এটা তোমরা নিজেরা করবা, এটা করে দিলাম না, এটা সেম। এখানে কি বলছে? 9 বলছে দৃশ্যকল্প 1, x = 0, y = 0, x = 10, তিনটি সরলরেখার সমীকরণ। সরলরেখাগুলো কি এবার আমরা আমাদের কনসেপ্ট ওয়াইজ একটু পড়ি। আমরা এবার রিডিং পড়ছি, এবার রিডিং না পড়ে কনসেপ্ট ওয়াইজ পড়ব। x = 0, ওকে, x = 0 এটা তো y অক্ষের সমীকরণ, তাই না? y অক্ষের সমীকরণ। y = 0 x অক্ষের সমীকরণ, ওকে। x = 10 এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমরা একটু রেখাগুলো চট করে এঁকে ফেলি। কোথায় আঁকি? এখানে আঁকি। এটা x অক্ষ, এটা y অক্ষ,
এবং আমাদেরকে একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকতে হবে, ঠিক আছে? তো কি বলছিলাম দিস ইজ y equals to 0, this is x equals to 0, x equals to 10। এই যে তিনটা রেখা আছে সেই তিনটা রেখা এটা। উদ্দীপক 1 কোথায় ব্যবহার করতে বলছে? খ দেখো, বলছে কি দৃশ্যকল্প 1-এর সরলরেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করো। অর্থাৎ এই যে তিনটা রেখাকে স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো এটাকে আমি অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বানাইতে যাচ্ছি, স্পর্শক বানাইতে যাচ্ছি, বা এটা আসলে লাগতেই যাচ্ছে না। এটা এরকম হচ্ছে কেন? আপাতত এই রেখাটাকে একটু দূরে সরায় দিই, খুব ঝামেলা করতেছে, তাই না? তো এইটাকে ফার্স্ট আমি এইখানে দিই। দুইটা রেখা আছে তো দুইটাকে ট্রেস করতেছে, যার কারণে হচ্ছে না। ঠিক নিচ বরাবর একটা আসবে। চমৎকার। এবার এটাকে এখানে নিয়ে আসি। সমস্যা হচ্ছে আমার এই লাইনটা বাঁকা হওয়ার কারণে ও কিন্তু বুঝতে পারতেছে না। যাই হোক, তোমরা বুঝতেই পারছো বিষয়টা, ব্যাপারটা বুঝতেই পারছো। এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে। সো দুইটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তুমি যদি সম্ভব ম্যানেজ করে ফেলতে পারো, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ তোমার কাছে চলে আসবে। তো প্রথমটার কেন্দ্রটা কোথায়? প্রথমটার কেন্দ্রটা তো এইখানে, বুঝতেই পারতেছো। এটা কিন্তু তোমার উভয় অক্ষকে স্পর্শ করে। তো উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়? বৃত্তের ব্যাসার্ধ হয় আর, এবং কেন্দ্রের স্থানাঙ্ক হয় আর, আর। তো ব্যাসার্ধটা কত বলতে পারবা? এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে কি 10। এই যে এইখানে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 10, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 10। তাহলে বৃত্তটা ব্যাস হচ্ছে 10, ব্যাস 10 হলে ব্যাসার্ধ 5, এটাও 5, তার মানে এটা হবে 5,5। সিমিলারলি এটা 5, এটা 5, তাহলে এটা হবে 5,-5। -5 কেন? কারণ কেন্দ্রটা নিচে, এক্স অক্ষের নিচে, এই জন্য -5। সো দুইটা বৃত্তের তুমি কেন্দ্র জানো, দুইটা বৃত্তের ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণটা তোমার চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো আমরা খ পড়লাম। কতে কি বলছে? এত বিন্দু থেকে এত বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়টাও আমি করায় দিছিলাম, বাট এটা আরেকবার করায় দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 বানানো। তার মানে এই যে সম্পূর্ণ সমীকরণটা আছে, সম্পূর্ণ সমীকরণটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি আসতেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। 2 দিয়ে ভাগ দিয়ে এটা চলে আসলো। এবার এই যে বিন্দুটা আছে, বিন্দুটা দিয়ে এটার স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা হবে এরকম। স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা হবে √, বিন্দুটা দিয়ে এইটাকে সিদ্ধ করো, বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করো। তাহলে x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় 2 বসাও। 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 ইনটু 3 মাইনাস 7/2। এটা হিসাব নিকাশ করো। এটা হিসাব নিকাশ করে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হবে তোমার উত্তর, ঠিক আছে? আর গতে কি বলছে? গতে বলছে সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এটাও অ্যাকচুয়ালি আমি আগের ক্লাসে করেছি, পার্ট 1-এ করেছি। পার্ট 1 যারা দেখোনি তারা আমার কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1টা দেখে নিতে পারো। তো এই ছিল হচ্ছে কি তোমার বৃত্তের সিকিউ সলভিং। কিছু চমৎকার সিকিউ আমরা সলভ করলাম। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, এবং যদি এই ধরনের আরো ভিডিও চাও সেটাও তোমরা আমাকে জানাতে পারো।
এটা হচ্ছে কি আমার পাবলিক গ্রুপ লিঙ্ক, এখানে তুমি তোমার যে কোনো সমস্যার সমাধান করতে পারো, আর যে কোনো সমস্যা শেয়ার করতে পারো, আমরা সমাধান করে দিব। আর কি হয়েছে, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট, এখানে কিন্তু এইচএসসি 25-এর জন্য বর্তমানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম প্রি বুকিং চলতেছে। তুমি যদি এইচএসসি 25 ব্যাচ হয়ে থাকো, তাহলে তুমি এই লিঙ্ক থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এনরোল করতে পারো। কোর্স প্রাইস মাত্র 1000 টাকা। 1000 টাকায় তুমি পাচ্ছ ফিজিক্স অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।